এই সুন্দর হাসির পেছনে যা আছে তা কতটা ভয়ানক ও নির্মমতা লুকানো। যদি এই মাতালরা জানতে পারতো, তবে মারামারি করতো তো দূর, জীবন বাঁচাতে যেয়ে যেভাবে পারতো পালাতো। কিন্তু দুঃখের বিষয়, বেকারের দল কিছুই জানলো না। নূরকে থামতে দেখে ছেলেগুলো একটু সাহস পায়। ছুরি ধরা ছেলেটা কিছু বলতে চাইছে, তবে ছেলেটি বুঝলো সে বলতে চাইছে, তাও কিছুই বলতে পারছে না। গলা থেকে আওয়াজ বের হচ্ছে না, বের হবে কিভাবে? তার গলায় যে অন্য একটি ছুরি ঢুকে গেছে। নূরের মাথা একটু হেলিয়ে পিছনে তাকালো। নূরের দেখা দেখি ছেলে তিনজনও তাকালো। হিয়া বসে আছে এক চেয়ারে, পায়ের উপর পা তুলে। তার পায়ের কাছে পড়ে আছে সেই মোটা বেটিয়ে লোকটা। হিয়াই মূলত মাঝখানের ছেলেটা কণ্ঠনালী বরাবর একটি ছুরি মেরেছে। সবাই আতকে ওঠে। মদের প্রভাবে সবকিছু ঝাপসা লাগছে। বাকি দুজন এখনো হিয়ার দিকে তাকিয়ে আছে। মাঝখানকার ছেলেটি ডান পাশে ধপাস করে পড়ে গেল। ঘটনার চক্র এত দ্রুত ঘটল, কেউ বুঝতেই পারল না কখন কোন দিক থেকে কি হলো। হিয়া যখন দৌড়ে গেল, সে দৌড়ে গিয়ে এক মদের বোতল তুলে ধরে মারল সেই মোটা বেটের লোকের মাথায়। মাঝখানের ছেলেটি যখন নূরের দিকে ছুরি ধরে, হিয়া তার কাছে লুকোনো ছুরি বের করে মেরে দিয়েছে। ছেলেটি কথা বলতে পারল না, কিছু করতে পারল না। হঠাৎ কাজটি সম্পূর্ণ হলো। আর যখন মস্তিষ্কে কি হলো তা ধরার মতো সময় হলো, ততক্ষণে তার দেহ মাটিতে পড়ল। ছেলেটির দুপাশের দুজন হঠাৎ চোখ তুলে নূরের দিকে তাকাতেই মাটিতে লুটিয়ে পড়ল। ছেলেগুলো যখন হিয়াকে দেখতে ব্যস্ত, তখনই নূর সুযোগ বুঝে পাশে পড়ে থাকা একটা ছোট রড তুলে নিয়েছিল, যা দিয়ে ছেলে দুটোকে বাড়ি বেড়েছে। নূর পুরো শরীরের শক্তি দিয়ে মারতে লাগলো এই তিনজনকে। প্রথম ঘুষি ও লাথি খেয়ে পড়ে যাওয়া ছেলেটি পেটের উপর হাত রেখেই কান্না মিশ্রিত গলায় ক্ষমা চাইতে লাগলো, নিজ প্রাণ বাঁচাতে চাইছে। এটা দেখে হিয়া ও নূর শব্দহীন হাসলো। নূর এগিয়ে গেল হিয়ার কাছে, রডটা তুলে নিল সে সেই মোটা বেটে লোকটিকে মারার জন্য। হিয়া হাত তুলে বাধা দিল। নূর বিরক্ত হয়ে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু তার আগে হিয়া আঙুল তুলে দেখিয়ে দিল হাত আর পা। নূর খুশি হলো, মনে করলো হিয়ার সেই কথাটা, প্রাণে মারব না, ধুকে ধুকে মরার জন্য ছেড়ে দেব। নূর রডটা আবার তুলে শরীরের সমস্ত শক্তি দিয়ে বাড়ি বসালো হাতে ও পায়ে। লোকটা ব্যথায় চিৎকার করে উঠিয়ে কান্না করতে করতে বলল, তোমরা খারা কেন মারছো আমাকে? আমি কি করেছি তোমাদের? নূর কিছু বলল না, তবে আরো একবার মারলো ডান পায়ে। লোকটা আবার চিৎকার করে উঠল। এবার হিয়া উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে দিল নূরের দিকে। নূর হাসলো, রডটা হিয়ার হাতে তুলে দিল, আর হিয়া পুরো শক্তি দিয়ে বাড়ি মারলো মোটা বেটের লোকটার ডান হাতে। লোকটা আরো জোরে চিৎকার করতে লাগলো, কান্না করতে করতে আবারও বলল, আমাকে মাফ করো। আমি জানি না কি ক্ষতি করেছি তোমাদের, তাও মাপ চাইছি। মাফ করো, মাফ করো প্লিজ। হিয়া ধারাবাহিকভাবে 4-5 বার বাড়ি মারলো দুই হাতেই। লোকটা নিস্তব্ধ হয়ে গেল, আর নূরও হিয়ার চোখে প্রতিশোধের আগুন জ্বলজ্বল করতে লাগলো। লোকটার শরীর অসাড় হয়ে আছে, বয়স প্রায় 40। এই বয়সে এমন অসহনীয় যন্ত্রণা সহ্য করা কোনো সাধারণ কাজ নয়। চিৎকার করে লোকটার গলা ভেঙে গেছে, ভাঙা ভাঙা গলায় আটকে আটকে আওয়াজ উঠছে। কে? কে তো তোমরা? আ আমি কি করেছি? আমি কি ক্ষতি করেছি তোমাদের? হিয়া এদিক ওদিক তাকাচ্ছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, সাথে কিছু একটা খুঁজছে সে। তাদের থেকে একটু দূরে টেবিলের নিচে তাকিয়ে আশানুরূপ কিছু পেল যেন। আবার টেবিলের নিচে তাকিয়ে হিয়া নূরের দিকে চাইলো। নূরও তাকালো, হিয়ার ইশারা বুঝে মাথা নেড়ে এগিয়ে গেল। টেবিলের কাছে গিয়ে ঝটপট একটি মদের বোতল নিয়ে এলো। হিয়া নূরের হাত থেকে সেই বোতলটি নিয়ে বাড়ি মারলো লোকটার মাথায়। সাথে সাথে লাল রঙের তরল বের হলো। লোকটা আবার চিৎকার করতে লাগলো। একই জায়গায় পরপর দুটো বোতল ভাঙার কারণেই রক্তক্ষরণ হচ্ছে। হাতে থাকা বোতলটি ভাঙা অংশ হিয়া খুবই নিপুণ কৌশলে তার উরুতে গেঁথে দিল। লোকটা গলা কাটা মুরগির ন্যায় ছটফট করতে লাগলো। মাথা ও উরু হাতে সমান তালে রক্ত বের হতে থাকে। হিয়া হাড়ে মুড়ে বসে লোকটার উরুতে গাঁথা ভাঙা বোতলটুকু মুচড়ে ধরে, যার দরুন লোকটা আরো জোরে চিৎকার করতে থাকে। হিয়া দাঁতে দাঁত চেপে বলে, জীবনে তো কম পাপ করিসনি। তোর বয়সের তুলনায় তোর পাপের পরিমাণ বেশি। তবে তার চাইতেও বড় ভুল করেছিস আমাদের কলিজায় হাত দিয়ে। সেই অপরাধে যদি এখন তোর কলিজাখানা টেনে বের করে নি, কি করবি বলতো?
হিয়ার কথায় যেন লোকটা মুহূর্তের জন্য নিজের কষ্ট যন্ত্রণা সব ভুলে যায়। অবাক নেত্রে তাকায় হিয়ার দিকে। হিয়ার পাশে নূরও উপস্থিত। লোকটা একবার হিয়াকে তো একবার নূরকে দেখছে। হঠাৎ লোকটা কাঁপা কাঁপা গলায় বলে, তো তোমরা মেয়ে? হিয়া হাসে, সাথে যোগ দেয় নূর। বন্ধ এই গুদামে দুই রমণীর হাসির ঝঙ্কার ওঠে। ওদের এমনভাবে হাসতে দেখে প্রথম যে ছেলেটা মার খেয়েছিল সে বেচারা ভয় পায় খুব। সে আবার ভূত প্রেতে বিশ্বাস করে কিনা ছেলেটা মনে মনে ভাবে। এরা এমন হাসছে কেন? আসলেও তো কেমন একটা ভূতের মতো হঠাৎ করে। নিশ্চয় ডাইনি হবে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে, ডাইনি। না হলে কি আর এমন দুইটা মেয়ে পাঁচটা পুরুষকে মারতে পারে? কথাগুলো মনে মনে ভেবে ভীত চোখে তাকায় হিয়া আর নূরের দিকে। ওদের দিকে তাকিয়ে জোরে জোরে সূরা পড়তে থাকে। ওদিকে হিয়া নূর হাসি থামিয়ে তাকায় ছেলেটার দিকে। মুখটা কেমন করে রেখেছে, দেখেই বোঝা যাচ্ছে ভয় পেয়েছে খুব। জ্ঞান হারালো বলে তা দেখে হিয়া আর নূর একে অপরের দিকে তাকায়। নূর কৌতূহল বশত জিজ্ঞেস করে ফেলে, এই, তুমি এমন করছো কেন? ছেলেটা আরো জোরে জোরে সূরা পড়ে। আর তার হাবভাব দেখে হিয়া হয়তো কিছু একটা বুঝে ফেলে। হিয়া হাসতে হাসতে বলে, এই তুমি কি ভেবেছো আমরা ভূত বা এমন কিছু? হিয়ার মুখে এই কথা শুনে ছেলেটা ভয়ে আর্ত গলায় বলে, আপনারা কি সত্যি ডাইনি? নূর একটু এগিয়ে এসে বলে। কি বললে তুমি? ছেলেটা আরো কিছুটা পিছু হেঁটে যায়, একদম দেয়ালের সাথে মিশে যায়। নূর আরো একটু এগোতেই ছেলেটা জোরে জোরে বলে ওঠে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা শুনে নূর হিয়ার কাছে গিয়ে দাঁত বের করে হাসতে হাসতে বলে, অবশ্যই এই নমুনা আমাদের ডাইনি বা ভূত প্রেত ভাবছে রে, ভয় পাচ্ছে। মনে হয় ভূত প্রেত বিশ্বাস করে। সই, তবে ওর ভয় আরো একটু বাড়িয়ে দেই, কি বলিস? হিয়াও হেসে ওঠে সায় দিয়ে বলে। হ্যাঁ, দে না। নিশীথে গুদমের ভেতর অন্ধকারটা যেন আরো ঘন হয়ে উঠেছে। নূর ছেলেটার কাছে গিয়ে কথা নাকে বাজিয়ে বাজিয়ে বলল, আহা হা, অনেক দিন মানুষ খাই না, আজ মানুষ খাবো রে। আহা, মানুষ মজা রে। আজ মানুষ খাবো রে। আহা, মানুষ মজা রে। নূরের এই কথাগুলো শুনে ছেলেটা এবার কান্নায় ভেঙে পড়ল। কান্না করতে করতে কাপা গলায় বলল, ও ডাইনি কালা গো, আমাকে ছেড়ে দাও গো। আর জীবনে এমন কাজ করব না গো। এই কান ধরছি বলেই দুই কানে হাত দিলাম। নূরের তো হাসতে হাসতে গড়িয়ে পড়ার মতো অবস্থা, তবুও নিজেকে সামলে রাখলো। ছেলেটার ভয়টা আরো বাড়ানোর জন্য নূরের সঙ্গে এবার হিয়াও যোগ দিল। হিয়া বড় বড় পা ফেলে ছেলেটির দিকে এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, এই কেরাতি, এই মানুষের বাচ্চাটাকে ধরতো। নূর ক্যারাতি ডাক শুনে খেপে উঠল। সেও বলল, না বিলাতি, আমি আগে দেখেছি। আমি ওর ঘাড় মোটকে হাড় মাংস রক্ত সব খাবো। তুই যা, ওরা দুজন তো মজা করেই যাচ্ছে। ওই দিকে ওই বেচারার অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, ও কেরাতি কালা, ও বিলেতি খালা, আমাকে ছেড়ে দিন গো। আমার গার মটকাবেন না, আপনাগো দুইটা ফাঁয়ে ধরি। এটুকু বলেই থেমে কিছু একটা ভাবলো, যেন হঠাৎ কিছু মনে পড়েছে। এমন দুঃখী গলায় বলল, ও আপনাদের তো আবার পা অনেক বড় থাকে, আমি ধরলে তো ঠিক মতো ধরতে পারবো না। হিয়া আর নূর একসঙ্গে বলে উঠল। কি? ছেলেটা তখন আরো জোরে কাঁদতে লাগলো। ডাইনিদের পা তো পেছনে ঘোরা থাকে, আমি পা ধরলে দেখতেও তো পারবেন না আপনারা খালা। হিয়া আর নূরের অবস্থা এখন হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খাওয়া। হাসি আটকে রাখা কঠিন হয়ে উঠেছে। ছেলেটা আবার আহাজারি শুরু করলো। ও আম্মা গো, তোমার বরদোয়া লাগছে গো আম্মা। তুমি যে কইতা বাজান খারাপ কামে যাইও না, ডাইনির কবলে পড়বি ও আম্মা। আমি আর কোনোদিন খারাপ কাজ করবো না, তাও তোমার বদদোয়া উঠাইয়া নাও গো আম্মা। নূর তখন হাসি চেপে গম্ভীর কণ্ঠে বলে, এই যে মানুষের ছাও, এত প্যাক প্যাক করিস না। মেজাজ গরম হলে
কইলাম সিদ্ধ না করে বা তেলে না ভেজে নয়, অমনিয়ে খেয়ে ফেলবো। ছেলেটা হঠাৎ থেমে গেল। একবার হিয়া তো একবার নূরের দিকে তাকিয়ে বলল, ডাইনিরাও মাংস তেলে ভেজে নইলে সিদ্ধ করে খায়? নূর হেসে উঠল। সব রকম করেই খাই। না বিশ্বাস হলে আয় তোকে খেয়ে দেখাই। কি দেখাবো? ছেলেটা কপাল কুঁচকে বলল। সত্যি? নূর রাগি রাগি ভাব নিয়ে বলে, এই আবার বেশি কথা বলছিস, দিব নাকি ঘাড়খানা মোটকে? হিয়া সঙ্গে সঙ্গে বলল, তুই বল, তুই কি চাস? তোকে তেলে ভেজে খাবো নাকি সিদ্ধ করে, নাকি কাঁচাই খেয়ে নেব? ছেলেটা একবার হিয়া তো একবার নূরের দিকে তাকিয়ে মুখ ঝামটা দিয়ে মনে মনে বলে, সেই তো খাবি আমাকেই। ডাইনির ঘরের ডাইনি আমারেই খাবে, আবার আমাকেই জিজ্ঞেস করে কেমনে খাবে। প্রকাশে এটা বলার সাহস নেই, তাই নাক টেনে উত্তর দিল, কোনভাবে কষ্ট কম হয় ডাইনি খালা? গুদুমের বাতাসে সেই কথাগুলো যেন ঘুরে ফিরে প্রতিধ্বনিত তুলল। চারপাশে চাপা অন্ধকার, মৃদু আলোয় হিয়া আর নূরের মুখে মিশিয়ে থাকা দুষ্টুমি আর হাসির ছায়া। ছেলেটার মুখে ভয়, চোখে জল। আমাকে মারবেন না ডাইনি খালা, আমি ভালো হয়ে যাব ডাইনি খালা, আর কোনো খারাপ কাজ করব না। ছেলেটা এমন নানান আহাজারি করছে যে চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছিল। নূর ছেলেটার ভয় বাড়ানোর জন্য নাকে বায়ু টেনে কণ্ঠ ভারী করে বলল, আজ মানুষ খাবো রে, আহা মানুষের রে মজা রে। আজ মানুষ খাবো রে, মানুষ, আহা মজা রে। নূরের এই কথা শুনে ছেলেটা ভয়ে ভয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বলল, ও ডাইনি খালা গো, আমায় মেরে ফেলো না গো, আমার গাঁট হয়েছে। আর এমন কাজ করতে আসবো না, বাপের কসম। আর কোনো খারাপ কাজ করব না গো। আশেপাশে বাড়ির বিলকিসের সাথেও আর প্রেম প্রীতি করব না গো। ছেলেটা এসব বলেই নূরের কাছে মাপ চাইছে। ওর মুখে চোখে শুধু আতঙ্ক, শুধু কাঁপুনি। দেখে মনে হচ্ছে যদি আর একটু ভয় দেখায় ছেলেটা মাটির নিচে ঢুকে পড়বে। এই দৃশ্য দেখে হিয়া হেসে বলল, আজ তুই শেষ রে সকিনার বাপ, আজ তোকে খাবো। ছেলেটা কাঁদতে কাঁদতেই হাঁটু গেড়ে বসে গেল, কাপা কণ্ঠে বলল, ও খালা গো, আমি এখনো বিয়ে করিনি গো, আমার এখনো বাচ্চাও হয়নি গো, আমি এখনো মরতে চাই না গো। এমন নানান আহাজারি করতে করতে হঠাৎ ধপাস করে মাটিতে পড়ে গেল। তা দেখে নূর ফিক করে হেসে উঠল। ও সই, এই মদন দেখে জ্ঞান হারালো। নূরের কথায় হিয়াও হেসে উঠল। ধীরে ধীরে তাদের সেই হাসি ছড়িয়ে পড়ল পুরো ঘরে। হাসতে হাসতে দুজন মেঝেতে বসে পড়ল। যতটা হাসি তখন চেপে রেখেছিল এখন সব নিগড়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ ধরে অট্টহাসির পর ধীরে ধীরে তারা শান্ত হলো। হঠাৎ কিছু একটা ভেবে হিয়া মুখ তুলে বলল, সই। নূর তখনও হাসছে, চোখে জল এসে গেছে। হিয়া কোনো কথা না বলে শুধু এক ফোঁটা বাঁকা হাসি দিল। আর সেই হাসিতেই নূর যা বোঝার সব বুঝে গেল। রাত এখন 2টার কোঠায়। হিয়া আর নূর ব্যস্ত পায়ে প্রবেশ করেছে ময়মনসিংহ সিটি হসপিটালে। উদ্দেশ্য 2 তলা, কেবিন নং 107। এক প্রকার দৌড়ে উঠে এসেছে দুজন। হেলমেট এখনও খুলেনি। সামনে কাজখানা তুলে রাখার দরুন চোখ দুটো দৃশ্যমান। আশেপাশের মানুষের সমাহার, কেউ বাইরে হাঁটাহাঁটি করছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ আবার অপেক্ষার চেয়ার ধরে বসে। গ্রামের মানুষের কাছে রাত 2টা গভীর রাত, শহর দিকে রাত 2টা কেবল সন্ধ্যার পর। হিয়া ও নূরকে দেখে সমস্ত লোক তাকিয়ে দেখছে, তবুও তাদের এই দিকে কোনো খেয়াল নেই। তারা প্রাণপণে ছুটছে ভাইজানের কাছে। 2 তলা উঠতেই পুলিশও চোখে পড়ল। বেশ কিছু কর্ম আছে। হিয়া আর নূর থামে। এভাবে সরাসরি পুলিশের সামনে যাওয়া যাবে না। এখন নিচে গিয়ে পোশাক পাল্টানোর মতো সময় বা ধৈর্য কোনোটাই নেই। কাজ দ্রুত করতে হবে। হঠাৎ নূর তার প্যান্টের পকেট থেকে কাঙ্ক্ষিত জিনিসটি বের করে খানিকটা পেছনে গিয়ে কাউকে কল দেয়। কিছু একটা বলে, কথা শেষ করে আবার ফিরে আসে হিয়ার পিছিয়ে। নূর ফিস করে বলে, 2 মিনিট সই। হিয়া হাসে।
কিছুক্ষণের মধ্যেই একজন লোক দোতলার দিকে আসে। তার পুরো শরীর ঢেকে রাখা লম্বা হাতার জ্যাকেট, লম্বা প্যান্ট, একটা টুপির যা দ্বারা মাথা ঢাকা, মুখে মাস্ক, হাতে মোটা গ্লাভস, পায়ে বুট জুতা, একটা কীটনাশক স্প্রে বোতল বা ফগার মেশিন হাতে, পিঠে একটা অতিরিক্ত কীটনাশক ব্যাগ। লোকটা সরলভাবে এগিয়ে এলো পুলিশের সামনে। একজন পুলিশ জিজ্ঞেস করলো, কি ব্যাপার এখানে? এখানে করো আসর অনুমতি নেই, জানেন না? লোকটা বলে, পুলিশ সায় দিল। মাঝে তারা অনেক মশার কামড় খেয়েছে, তাই কিনা। লোকটা বাঁকা হেসে স্প্রে নিয়ে পুলিশের সামনে এগিয়ে গেল। লোকটা স্প্রে করার সাথে সাথে পুলিশের 4 আরোহী যারা ব্রেঞ্চে বসেছিল এক একজন আরেকজনের উপর ঢলে পড়ল। রাস্তা পরিষ্কার দেখে হিয়া ও নূর এগিয়ে আসে। লোকটা হিয়া ও নূরের পাশ কাটাতে গিয়ে হিয়া বলে, সিসিটিভি বলেই চলে গেল। লোকটা মাথা নাড়ে, সেও চলে যায়। হিয়া ও নূর এক প্রকার দৌড়ে 107 নম্বর কেবিনে ঢুকলো। ঢুকেই থমকে যায় হিয়া আর নূর। দুজনের চোখে হানা দেয় নোনা জল। কিছু বলতে চাইছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, যেন কেউ গলা চেপে ধরে রেখেছে। এমন অনুভূতি হবে নাই বা কেন? তাদের চোখের সামনেই হসপিটালের বিছানায় পড়ে আছে আঘাতপ্রাপ্ত শেহরান, যে ছেলে পুরো গ্রামে দাপিয়ে বেড়ায়। সে এখন নিস্তেজ হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে। মাথায় হাতে সাদা ব্যান্ডেজ, সেই সাদা ব্যান্ডেজের ওপর আবার ছোপ ছোপ লাল আভা। ঠোঁটের পাশে কেমন কালো হয়ে আছে। প্রিয়জনকে এই অবস্থায় দেখে কেউ কি স্বাভাবিক থাকতে পারে? না, পারবে না। হিয়া আর নূরও পারছে না। দৌড়ে চলে এসেছে শেহরানের কাছে দুইজন। দুই পাশে বসে নূর শেহরানের ভালো হাতটি কপালে ঠেকিয়ে ডুকরে কেঁদে ওঠে। হিয়া আলতো হাতে ছুঁয়ে দিয়েছে শেহরানের ব্যান্ডেজ করা মাথা। এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে শেহরানের মুখে। চোখ বন্ধ অবস্থাতেই হাসে। চোখ বন্ধ করেই ভাঙা ভাঙা গলায় বলে, তোদের না বলেছি রাতের বেলা বের হবে না, আমি বাড়িতে না থাকলে? হিয়া ও নূর তাকায় শেহরানের মুখপানে। নূর নাক টেনে রেগে বলে, অবশ্যই বের হব, তুমি একদম কথা বলবে না। শেহরান চোখ মেলে তাকায় নূরের দিকে, যে এখন মিছে মিছে রাগ নিয়ে তাকিয়ে আছে। চোখের ভেতরে জমে থাকা কান্না পাহাড় সম, তা শেহরান বুঝতে পারছে। মুখখানা এমন করে রেখেছে যেন খুব রেগে আছে। শেহরান হাসে, একটু অবাক হওয়ার ভঙ্গিতে বলে, বাবা বাবা, আমার নূর পাখি দেখো বড় হয়ে গেছে, ভাইজানকে রাগ দেখাচ্ছে। শেষ। শেহরানের এই কথায় নূর নিজেকে আর আটকাতে পারে না। আবার শেহরানের হাত কপালে ঠেকিয়ে ঝরঝর করে কান্না করে দেয়। শেহরান বাধা দেয় না, জানে বাধা দিয়ে লাভ নেই, থামবে না, সে জানে তা। শেহরান এবার চোরাচোখে তাকায় হিয়ার দিকে, যে এক নজরে তাকিয়ে আছে শেহরানের মাথার ব্যান্ডেজ করা জায়গায়। চোখে পানি থাকলেও মুখটাকে গম্ভীর করে রেখেছে। সবাই বলে হিয়া ও নূর শেহরানকে ভয় পায়। কথার কিন্তু পুরোপুরি সত্য নয়। কিছু কিছু সময় শেহরানও ভয় পায় তার বোনদের। এই যে নূর, যে কয়টা বকা দিয়ে কান্নাকাটি করে নিজের রাগ ঝাড়ছে, কিন্তু হিয়া সে তো রেগে গেলেই খুব কঠিন হয়ে যায়। কথা বলবে না, আর কিছু বললেও উত্তর করবে না, একদম চুপ হয়ে যাবে। তার সামনে থাকলেও সে দেখবে না, কিন্তু আড়াল থেকে ঠিক সব কিছুর খেয়াল রাখবে। শেহরান দীর্ঘশ্বাস ছাড়ে, না জানি আবার কতদিন কথা না বলে থাকবে। বোনটা যে ভীষণ অভিমানী। শেহরান কিছু একটা বলতে চাইল, কিন্তু মুখ খোলার আগেই থমকে গেল। হিয়ার ধমক যেন বজ্রপাতের মতো নেমে এলো। সে মুখ খুলেছিল, ঠিক সেই মুহূর্তে হিয়া ধমকে উঠল নূরকে। কি হচ্ছে সই? থামবি তুই? আর একটা আওয়াজ করলে বের করে দেবো এখান থেকে। নূর ঠোঁট কামড়ে তাকিয়ে রইল হিয়ার দিকে, চোখে বিস্ময়, মুখে ভয়। হিয়ার চোখের রাগ যেন আগুন। তা দেখে নূর মুখটা ভোতা করে চুপ হয়ে গেল, শুধু নাকটা টানতে লাগলো হালকা শব্দে। শেহরান ঢোক গিলল। এই ধমকটা শুধু ধমক নয়, এটা ঝড়ের পূর্বাভাস। হিয়া আবার বলল কঠিন স্বরে, নূর, তোর ভাইজানকে বলে দিস তার যা মন চায় তাই যেন করে, তার বাড়ি ফিরতে হবে না। আম্মাজান এমন অবস্থা দেখলে নিজেই বাড়ি থেকে বের করে দেবে। আর বলবি আমার যে ভাইজান বাড়ি থেকে বের হয়েছিল সেই ভাইজান হয়েই যেন বাড়ি ফিরে আসে। শেহরান চুপচাপ তাকিয়ে রইল বোনের দিকে। চোখ দুটো লাল, রাগে নাকের পাটা কাঁপছে, ঠোঁটগুলো কেঁপে কেঁপে উঠছে।
এটা যে কান্না লুকোনোর জন্য হচ্ছে তা ঢের বুঝলো শেহরান। কিছু একটা ভেবে হাসে শেহরান। সে ভালো করে জানে তার বোন হিয়া ভীষণ রাগী, তার থেকেও বেশি অভিমানী। আর হয়তো হিয়া ভুলে যায় শেহরানও ওরই ভাই, যে তার প্রতিটা অভিমান, প্রতিটা চুপ করে থাকা শব্দ পর্যন্ত চিনে নিতে পারে নিঃশব্দেই। বোনের রাগকে পানি করার মোক্ষম ওষুধটাই কাজে লাগালো শেহরান। হঠাৎই মাথা চেপে ধরে ব্যথাতুর শব্দ করে উঠল সে। যদিও কষ্ট হচ্ছিল ভীষণ, তবুও করল। না হলে তো বোনটা অভিমান করে মাসের পর মাস মুখ ফিরিয়ে থাকবে। পরিকল্পনা কাজে লাগলো। শেহরানকে এমন করতে দেখে আতঙ্কিত হয়ে উঠল নূর হিয়া দুজনেই। নূর বেকুল হয়ে শেহরানের হাত চেপে ধরে বলল, ভাইজান কি হলো? কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে? বলো না কি হয়েছে? হিয়া পাগলের মতো করছে। এই ভাইজান কি হয়েছে তোমার? বলো, বোনকে কোথায় কষ্ট হয়েছে বলো, ডক্টরকে ডাকবো? এই ভাইজান কি হয়েছে? নূর কাছে আর শেহরানকে জিজ্ঞেস করে যাচ্ছে কি হয়েছে, আর হাতের তালু মালিশ করে যাচ্ছে। আর হিয়া দৌড়ে এসে একবার শেহরানের পায়ের পাতা মালিশ করছে, তো আবার হাত বুলিয়ে দিচ্ছে মাথার সাদা ব্যান্ডেজে। শেহরান মৃদু হাসলো মনে মনে। যে ঠাকুর ওই ফুলে সন্তুষ্ট। ঠোঁট নেড়ে আস্তে আস্তে বলল, আমি বোধহয় আর বাঁচব না রে। এই কথা শেষ হতেই হিয়া আর নূর দুজনেই একসাথে চিৎকার করে উঠল। ভাইজান! ভাইজান! শেহরান কিছু বলল না, চুপ করে গেল। হিয়া আর নূর তার বুকের দুপাশে দুজনেই মাথা রেখে দিল। নীরবে চোখের জল বিসর্জন দিয়ে যাচ্ছে। শেহরানের বুক ভেসে যাচ্ছে দুবোনের চোখের পানিতে। যদিও চোখের জল পড়াতে জ্বালা করছে, তাও কিছু বলল না। শেহরান চোখ বন্ধ করে মৃদু হেসে উঠল। দু হাত তুলে দিল দুবোনের মাথায়। যদিও বা হাতে এখনো ব্যথা, তবুও সে সেই ব্যথাকে গায়ে মাখল না। দুই বোন যে ভাইকে ঘিরে বড় হয়েছে, আজ সেই ভাইয়ের বুকে মাথা রেখে নিঃশব্দ অশ্রু বিসর্জন দিতে লাগলো। হিয়া আর নূর দুজনেই ইতিমধ্যে বুঝে গেছে শেহরান যে মিথ্যে বলছিল, তাও কিছু বলল না, শুধু ভাইয়ের বুকে মাথা রেখে চুপ করে রইল। মিহির, অন্তু আর রায়হান কথা বলতে বলতেই আসে শেহরানের কেবিনের দিকে। রায়হানের হাতে ব্যান্ডেজ, মুখে আঘাতের চিহ্ন। মিহিরের মাথায় ব্যান্ডেজ, ঠোঁটের কোণে আঘাতের চিহ্ন। অন্তর নাকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ, কপালের বাম পাশে আরেকটা ব্যান্ডেজ। শেহরানের কেবিনের সামনে এসে তারা থমকে যায়। পুলিশদের দিকে তাকিয়ে দৌড়ে ঢুকে শেহরানের কেবিনে। তারা মূলত প্রেমের কেবিন থেকে এসেছে শেহরানকে দেখতে। ঢুকতেই দেখে শেহরান বসে আছে, সঙ্গে দুজন। তাদের দিকে তাকিয়ে রায়হানের মুখে হাসি ফোটে। মিহির আর অন্তু আতঙ্কিত হয়ে যায়, কিছু বলতে চায়, কিন্তু তখন রায়হান তাদের আটকে দেয়। বেশ কিছুক্ষণ কান্নার পর হিয়া ও নূর স্বাভাবিক হয়। শেহরান তখন উঠে বসেছে, নূর ফল কাটছে, হিয়া পানি খাওয়াচ্ছে। সেই সময়ে মূলত ঢুকে পড়ে তারা। শেহরান দরজার দিকে তাকায়, হিয়া ও নূরও তাকায়। মিহিরের নজর আটকে যায় নূরের পানে। এই মেয়েকে আর কত রূপে দেখবে সে? অন্তুর মুখ দিয়ে বেরিয়ে আসে, ও তেরি! শেহরানের কেবিনে ঢুকে হিয়া ও নূর হেলমেট খুলে তাদের লম্বা চুলগুলো সামনে এনে রাখে। নূর আর চোখে তাকায় মিহিরের দিকে। মাথায় ব্যান্ডেজ দেখে আতঙ্কিত হয়, না চাইতেও জিজ্ঞেস করে ফেলে, কি হয়েছে আপনার মিহির ভাই? নূরের মুখে এত বছর পর নিজের নাম শুনে মিহির চোখ বন্ধ করে নেয়। কেমন একটা সুখ সুখ অনুভূতি হচ্ছে তার। চোখ মেলে নূরের কথায়। শুনছেন? হুম। ঠিক আছেন? হুম। নূর আর কিছু বলে না, শুধু চোরা চোখে দু একবার তাকায়। এতক্ষণে সবাই এসে বসেছে। মিহির কিছু বলবে তার আগেই অন্তু বলে ওঠে, শুনছেন? আহা, কি সুন্দর করে ডাকলো। তুই এখনো হার্ট অ্যাটাক করিস নি কেন? আমি তাই ভাবছি। মিহির কিছু বলে না, সে শুধু একটু পরপর নূরকে দেখছে। হিয়া বলে, অন্তু ভাইজান, আপনিও তো ব্যথা পেয়েছেন দেখছি, ঠিক আছেন আপনি? অন্তু হেসে উত্তর করল, হ্যাঁ বইনা, আমি একদম ঠিকঠাক। কিছু একটা ভেবে এক নজর হিয়াকে দেখে বলে, আমরা সবাই মোটামুটি ঠিক আছি, শুধু শেওরান আর প্রেম। হিয়া আতঙ্কিত হয়ে বলে। কি হয়েছে প্রেম ভাইয়ার? অন্তু দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এখনো কিছু বলা যাচ্ছে না বইনা। ওর গুলি লেগেছে 2টা, যদিও গুলি বের করা হয়েছে, কিন্তু কিন্তু কি? এখনো জ্ঞান ফিরেনি। ডক্টর বলেছেন 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে কোমায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। কি? অন্তু ফের বলে উঠল, হ্যাঁ রে বইনা, আমার বন্ধুটাকে বুঝে আর বাঁচানো যাবে না। আহারে, বেচারা বন্ধু আমার,
এই বয়সে কিনা পটল তুলবে? বয়সই বা কত হলো বলো? না বিয়ে করলো, না একটা বাচ্চা কাচ্চা পয়দা করতে পারলো না। এর আগেই কিনা বেচারা একদম। অন্তুর কথা শেষ হতেই ঘর জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। সবাই একসঙ্গে ওর দিকে তাকিয়ে রইল, বিশেষ করে হিয়া আর নূরের মুখ দেখে মনে হচ্ছে যেন তারা বাকরুদ্ধ। দুজনেরই মুখ হা করে খোলা, চোখের পাতা ঝাপটাচ্ছে একের পর এক। ওদের সেই অবস্থা দেখে অত দাঁত বের করে হাসল। কি হয়েছে? তোমরা এমন করে তাকিয়ে আছো কেন? ঠিক তখনই ওর কথার মাঝখানে শো শব্দ করে ওর মুখের উপর একটা সাদা রঙের বালিশ এসে পড়ল। অন্ত বালিশটা সরিয়ে তাকালো। বালিশ কোথা থেকে আসলো তা দেখতে সামনে বসে আছে শেহরান, রাগি রাগি চোখে তাকিয়ে আছে তার দিকেই। তা দেখে অন্তর ঠোঁটে ব্যঙ্গ হাসি টেনে বলল। এমন করছিস কেন রে? সত্যি তো বলেছি। রায়হান তীক্ষ্ণ গলায় টেনে টেনে বলল। তোর এই সত্যি কথাটা যদি আমাদের এমপির কান পর্যন্ত যায় কেমন হয় বলতো? রায়হানের এমন কথা শুনে অন্তুর মুখের রং এক মুহূর্তেই উড়ে গেল। তা দেখে সবাই মিটিমিটি হাসে। ওর মুখভঙ্গি দেখে হাসি আরও চেপে রাখা মুশকিল হয়ে পড়েছে। অন্তু কেমন হক চুকিয়ে বলল। ঘরের কথা ঘরে রাখাই ভালো, তাই না? মিহির হেসে বলে উঠল। কিন্তু এটা তো ঘর না ভাই, হাসপাতাল। অন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে একরকম ইশারা করল, যার মানে স্পষ্ট। আমারে বেশি নাড়া দিস না, তবে তোরও সব ফাঁস করে দেব। মিহিরও চোখের ইশারায় বোঝালো। ঠিক আছে, সে চুপ। এভাবেই ওদের বকবকানি কিছুক্ষণ চলতেই থাকলো। হিয়া এখন রায়হানের সামনে দাঁড়িয়ে নরম অথচ দৃঢ় কণ্ঠে বলল। কতবার বলেছি ব্যথা সহ্য করে লাভ নেই, ঔষধ খাও, ঠিকমতো বিশ্রাম নাও। এসব যদি নাই করবে তো হসপিটালে কেন এসেছো? রায়হান চুপ, হিয়ার দিকে তাকিয়ে কেবল একবার নিঃশব্দে হাসল। হিয়া পাখি? রায়হানকে এভাবে ডাকতে দেখে হিয়া কড়া গলায় বলল। চুপ, আর একটা কথাও না, তাড়াতাড়ি খাও। এই বলে হিয়া নিজেই দুটো ট্যাবলেট হাতে তুলে নিল। রায়হান একবার কাতর দৃষ্টিতে চারদিকে তাকালো, যেন কেউ তাকে সাহায্য করে। কিন্তু রায়হান যার দিকেই তাকায় সেই অন্যদিকে ফিরে। যখন বুঝলো তাকে কেউ উদ্ধার করতে পারবে না, শেষমেশ হেরে যাওয়া সৈনিকের মতো চুপচাপ ওষুধগুলো মুখে দিল। ওষুধ খাওয়ার পর হিয়া গভীর একটা শ্বাস ফেলল। তারপর ফিরে তাকালো শেহরানের দিকে। হিয়া তাকাতেই শেহরান দাঁত বের করে হেসে ফেলল। তার হাতে ট্যাবলেট আর নূরের হাতে এক গ্লাস পানি। হিয়া কপাল কুঁচকে তাকাতেই শেহরান বিন্দুমাত্র দ্বিধা না করে ঔষধ মুখে দিল। নূরও খিলখিল করে হেসে পানি এগিয়ে দিল। শেহরান গ্লাসটা নিয়ে এক চুমুকে শেষ করে, তারপর ধোয়ার মতো একটা নিঃশ্বাস ছাড়ল। ঘরের ভেতর তখন রয়ে গেল হাসির হালকা ঢেউ। অন্তু, মিহির আর নূর মিটিমিটি করে হাসছে। হিয়া গম্ভীর গলায় বলে উঠল। বুঝলে তো ভাইজানরা, ভাবছি এবার তোমাদের বিয়েটা করিয়েই দেই। হিয়ার মুখ থেকে এ কথা বের হতেই শেহরান আর রায়হান খুক খুক করে কেসে উঠল। ওদের এমন হাসি দেখে নূর আর চুপ থাকতে পারল না, জোরে হেসে উঠল সে। আর সেই হাসিতেই কেউ আবার নতুন করে এক প্রেমিক ঘায়েল হলো। নূরের সেই সরল স্নিগ্ধ হাসি দেখে মিহির যেন আবার নতুন করে প্রেমে পড়ল। সে অপলক চোখে তাকিয়ে রইল নূরের দিকে। নূর তা খেয়াল করে হাসি থামিয়ে ভ্রু কুঁচকে তাকালো মিহিরের দিকে। কিন্তু মিহির যেন মহাচ্ছন্ন, সেই মুখে চেয়ে আছে নূর চুপচাপ। অবস্থার ক্রমেই বেগতিক দেখে অন্তু মিহিরের কাঁধে হাত রেখে ফিসফিস করে বলে উঠল। মনে মনে মন কলা খাওয়া শেষ হলে এবার বাস্তবে ফির বন্ধু, নচেত শেওরান আর রায়হান নামের দুই জল্লাদের হাতে কচু কাটা হতে হবে। তো সুন্দর দেহখানা হবে মাছ বা কুমিরের খাদ্য। অন্তুর কথা শুনিয়ে মিহির হক চুকিয়ে গেল। অতঃপর কথার মানে বুঝে বিরক্ত চোখে তাকালো ওর দিকে। অন্তু দাঁত বের করে হেসে বলল। কি এমন করে তাকাস কেন? আমি তো শুধু বাস্তবতাটা বুঝিয়েছি, ময়নার বাপ। মিহির রাগে তার কাঁধ থেকে অন্তুর হাতটা ঝাড়ি দিয়ে ফেলে দিল। অন্তু তখন হিয়ার দিকে তাকিয়ে বলে উঠল। বইনা, তুমি হঠাৎ বাইদানদের বিয়ে দিতে চাও কেন? হিয়া একবার শেহরান একবার রায়হানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। বয়স তো আর কম হচ্ছে না, তার উপর 2 দিন পর পর এমন পড়ে থাকে হসপিটালে, তো তাদের সেবা যত্নের কেউ তো লাগবে, তাই না? তাই ভাবছি বিয়ে করিয়ে ভাবি আনবো ঘরে। এখন এমন কাউকে দরকার যে আমার ভাইজানদের নিজেদের শাড়ির আঁচলে বেঁধে রাখবে। হিয়ার কথা শুনে মিহির, অন্তু আর নূর একসঙ্গে হেসে উঠল।
হিয়াও হেসে ফেলল, কিন্তু শেহরান আর রায়হান মুখ গম্ভীর করে বসে রইল। তা দেখে হিয়া বলল, মুখ অমন করে লাভ নেই। আমি কালই আব্বাজান আর চাচাজানকে বলবো তোমাদের পাত্রী দেখতে। এ কথা শুনে শেহরান আর রায়হান একসঙ্গে চিৎকার করে উঠল। না। ওদের এমন প্রতিক্রিয়ায় সবাই ভ্রু কুঁচকে তাকালো। ওরা ঘাবড়ে গেল, চোখ ফিরিয়ে নিল। এখানে ওখানে অন্তু বলে উঠল। কেন কেন, তোরা বিয়ে করতে চাস না নাকি? দুজন একসঙ্গে উত্তর দিল। না করতে চাই। করতে চাইবো না কেন? রায়হান একটু গম্ভীর গলায় বলল। করব, তবে কিন্তু এখন না। শেহরানও সম্মতি জানালো। হ্যাঁ, বিয়ে করব, তবে এখন নয়। অন্তু জিজ্ঞেস করে। কেন এখন না, কি সমস্যা তোদের? এটা বলেই ওর হাত উঁচিয়ে চিৎকার করে। তোরা কি কাউকে পছন্দ করিস? ওর কথায় হিয়া আর নুরও আগ্রহ ভরা চোখে তাকালো ভাইদের দিকে। রায়হান চুপচাপ নিচু গলায় বলল। আমি কাউকে পছন্দ করি না। আগে আমার 2 বোনের বিয়ে দিই, তারপর নিজে করব। রায়হানের মুখে এই সত্যবাদী উত্তর শুনে সবাই চুপ করে গেল। তাদের চোখ এবার ফিরল শেহরানের দিকে। শেহরান একটু ইতস্তত করলো, তারপর দৃষ্টি ঘুরিয়ে ফেলল এদিক ওদিক। হিয়া আর নূর দুজনেই কপাল কুঁচকে তাকালো ওর দিকে। তা দেখে অন্ত ঠোঁট বাঁকিয়ে শয়তানি হাসিতে বলল। কিরে শিওরান, তোর আবার কি সমস্যা বল? আমিও বোন। কিন্তু কথাটা শেষ করার আগেই মিহির বলে উঠল। বনের ব্যাপারটা ঠিক আছে, কিন্তু কাউকে পছন্দ করিস কি না সেটা পরিষ্কার করে আগ। রায়হানের মতো শেহরানও এবার মিহিরের দিকে রাগী চোখে তাকালো। মিহির আর অন্তু তখন হাসি চেপে রাখতে ব্যস্ত। হিয়া আর নূর একসঙ্গে বলল। ভাইজান। শেহরান তড়াক করে ওদের দিকে তাকালো। ওদের দৃষ্টি এমন যেন পুলিশের জেরা চলছে, ভুলভাল উত্তর দিলেই ফাঁসি। হঠাৎ চোখ বন্ধ করে বলল শেহরান। আমার একজনকে ভালো লাগে। সবাই স্তব্ধ, কারো মুখে আর কোনো শব্দ নেই। একটু পর কোনো সাড়া না পেয়ে শেহরান এক চোখ খুলল, দেখে মিহির আর অন্তু মুখ চেপে হাসে, আর হিয়া ও নূর অপলক তাকিয়ে আছে ওর দিকে। শেহরান কিছু বলার আগেই হিয়া আর নূর দৌড়ে এগিয়ে এলো ওর দিকে। শেহরান ঘাবড়ে গেল, এই না তার বোনরা এখন তার চুল টেনে ছিঁড়ে ফেলে, এতদিন তাদের না বলার অপরাধে। কিন্তু শেহরানের ভাবনার একদম বিপরীতে গিয়ে হিয়া আর নূর হাসি হাসি মুখে বলে। ভাইজান কে সে? আমরা কি চিনি তাকে? শেহরান দুজনের দিকে তাকিয়ে হেসে উঠল, তারপর দুজনের মাথায় আলতো করে হাত রেখে চুল এলোমেলো করে দিয়ে বলল। না। হিয়া আর নূর আগ্রহ ভরা কণ্ঠে বলে উঠল। আমাদের গ্রামের কেউ? শেহরান হেসে মাথা দুদিকে করে নাড়ালো। হিয়া আর নূরও কিছু বলতে যাবে, তার আগেই শেহরান গম্ভীর গলায় বলল। এখনো কিছু হয়নি, হলে তো সবার আগে আমার পাখিই জানতো। তবে তেমন কিছু না, ওকে শুধু আমার ভালো লাগে, কিন্তু কিন্তু তার আমাকে ভালো লাগে কিনা সেটা আমি জানি না। হিয়া কৌতূহলী গলায় জিজ্ঞাসা করল। তুমি তাকে বলেছিলে তুমি যে ওকে পছন্দ করো? শেহরান আবার দুদিকে মাথা নাড়ল ধীরে ধীরে। তা দেখে নূর বলে উঠল। ধুর। আরও কিছু বলবে তার আগে শেহরান একটু রাগী গলায় বলে উঠল। এখন এসব ব্যাপার বাদ দাও, এই বিষয়ে আর কোনো কথা নেই। হিয়া আর নূর বাধ্য মেয়ের মতো মাথা নত করে সম্মতি জানালো, আর তর্কে না গিয়ে চুপ রইল। ঘর জুড়ে নেমে এলো এক পিন পতন নীরবতা। মিহির আর অন্তুর মুখের হাসিটাও মিলিয়ে গেল। রায়হান নিচের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। হিয়া উঠে দাঁড়িয়ে বলল। ভাইজান, অনেক রাত হয়েছে, আমরা বরং এখন যাই। শেহরান মাথা নাড়ল। রায়হান বলল। চল, আমি এগিয়ে দিচ্ছি। হিয়া আর নূর একসাথে বলে উঠল। তার প্রয়োজন নেই ভাইজান, তুমি রেস্ট নাও। আমরা যেমন করে এসেছি তেমন করেই চলে যাব। কিন্তু বাদ সাধল অন্তু, সে বলে উঠল। তার দরকার নেই, রাত অনেক হয়েছে। চলো, আমি দিয়ে আসি তোমাদের সঙ্গে, মিহিরও যাবে। মিহির সায় দিল। তা শুনে নূর এক পলক তাকালো মিহিরের দিকে। রায়হান কিছু বলবে তার আগে হিয়া আবার বলল। তার দরকার নেই ভাইজান, আমরা একাই এসেছি, একাই যেতে পারবো। তোমরা সবাই অসুস্থ, বিশ্রাম নাও তোমরা। বলে নিজের খুলে রাখা হেলমেটটা তুলে নিল সে। এতক্ষণ খেয়াল না করলেও এবার অন্তর চোখে পড়ল হিয়া নূরের পোশাক আর হাতে হেলমেট। কৌতূহল মেশানো কণ্ঠে সে বলল। তোমরা কি বাইক চালিয়ে এসেছো? তোমরা চালাতে পারো বাইক?
অন্তুর কথায় হিয়া, নূর, শেহরান আর রায়হান সবাই হেসে উঠল। নূর উত্তর দিল, শুধু বাইক কেন, 4 চাকারটাও চালাতে পারি আমরা। অন্তু আর মিহির খানিকটা অবাক চেহারায় একে অপরের দিকে তাকালো। হঠাৎ কিছু মনে করে অন্তু বলে উঠল, তাহলে চলো একটা রেস হয়ে যাক, আমরা ভাই বোন আর নূর মিহির। শেষ কথাটা হেসে মিহিরের দিকে তাকিয়ে বলল। মিহির তাকিয়ে আছে নূরের দিকে, নূরও তার চোখের দিকেই তাকিয়ে যেন নীরবে কিছু বুঝে নিচ্ছে। হিয়া হেসে বলল, অন্তু হেসে বলল, ওটার ব্যবস্থা হয়ে যাবে, চলো যাওয়া যাক। হিয়া আর নূর শেহরান আর রায়হানের দিকে তাকালো। শেহরান হাসলো, রায়হান এগিয়ে এসে বলল, ওসবের দরকার নেই অন্তু, অনেক রাত হয়েছে, ওরা বরং বাড়ি যাক। অন্তু রায়হানের কাঁধে হাত রেখে তার মুখের দিকে তাকিয়ে বলল, আপনি জানি কে ঠিক চিনতে পারছি না, তবে মনে হচ্ছে আপনার চেহারাটা কোথায় যেন দেখেছি। কোথায় দেখেছি বলেন তো ভাই? বলেই কাঁধ থেকে হাত নামিয়ে রায়হানের গাল ধরে এদিক ওদিক ঘুরিয়ে বলল, ও হ্যাঁ, মনে পড়েছে, কার সঙ্গে জানি আপনার চেহারাটা মিলে যাচ্ছে। রায়হান বিরক্ত চোখে তাকালো অন্তুর দিকে। বাকি সবাই হেসে ফেললো। অন্তু কিছু মনে পড়ার ভঙ্গিতে মাথা নেড়িয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ওই যে হাসপাতালের পেছনে একটা কুকুর আছে না, ওর বাচ্চা হয়েছে 4টা। আপনার চেহারা একদম ওই বাচ্চাগুলোর সঙ্গে মিলে যাচ্ছে ভাই। বাচ্চাগুলো এত কিউট জানেন, মনে হয় বাপের মতোই হয়েছে। আচ্ছা, ওদের চেহারা আপনার সাথে মিলে গেল কেমনে ভাই? অন্তুর কথা শেষ হতেই শেহরান আর মিহির হো হো করে হেসে উঠল। হিয়া আর নূর থমথমে মুখে তাকিয়ে রইল অন্তুর দিকে। যাই হোক, নিজের ভাইজানের এমন বেইজ্জতি সহ্য করা যায় নাকি? না, যায় না, তারাও পারে না। তাই তো সবার মতো তাদের হাসিটা আসছে না। অন্তু হিয়া আর নূরের এমন মুখ দেখে আর কথা বাড়ায় না। রায়হানের দিকে ফিরে বলে, আমার বোনদের আমি নিজেই বাড়ি পৌঁছে দেব, তোর কোনো সমস্যা? রায়হান দুহাত একসাথে করে বলে, দয়া করে চোখের সামনে থেকে দূর হ, ওদের পৌঁছে দিয়ে তোরাও সাবধানে ফিরিস। তারপর হিয়া আর নূরের দিকে ফিরে কঠোর গলায় বলে, সাবধানে যাবি, আর বাড়ি থেকে বের হবি না প্রয়োজন ছাড়া। আব্বাজান চাচাজানকে এইসব কিছু বলারও দরকার নেই। বলেই গটগট আওয়াজ তুলে কেবিন থেকে বেরিয়ে গেল সে। তাকে যেতে দেখে অন্তু হাসলো, বলল, চল, এসে ওর রাগে আরো আগুন লাগাবো। এই পর্যায়ে হিয়া আর নূর হেসে ফেলল। সবাই বেরিয়ে গেল শেহরানের কাছ থেকে বিদায় নিয়ে। মিহির আর নূর পাশাপাশি হাঁটছে করিডোর ধরে, অন্তু আর হিয়া পেছনে। হঠাৎ হিয়া থেমে গেল। অন্তু অবাক হয়ে বলল, কি হয়েছে বইনা? হিয়া ধীরে বলল, ভাইজান তুমি আগাও, আমি আসছি। ভাইজানকে একটা কথা বলতে ভুলে গেছি আমি। অন্তু বলল, আচ্ছা চলো, আমিও যাচ্ছি। হিয়া কিছু না বলে এগিয়ে গেল। দুজন আবার ঢুকে পড়ল শেহরানের কেবিনে। শেহরান ওদের দেখে জিজ্ঞেস করল। কি হয়েছে? হিয়া শান্ত গলায় বলল, ভাইজান, তোমার জন্য একটা জিনিস আছে। শেহরান কৌতূহলী দৃষ্টিতে তাকালো। হিয়া তার জুতোর ভেতর থেকে কিছু একটা বের করে দিল। ওটা হাতে নিয়ে শেহরান উল্টে পাল্টে দেখল। আর যখন বুঝতে পারল জিনিসটা কি, তখন তার মুখে ফুটে উঠল এক বাঁকা হাসি। সেই হাসিটা ঠোঁটে চেপে রেখে বলল, তা মানে আগে ধরা? হিয়া উত্তরে একই রকম এক বাঁকা হাসি হাসল। অন্ত কিছুই বুঝল না, তাই আপাতত চুপ রইল। হিয়ার চোখ গেল শেহরানের পায়ের দিকে, দেখল পায়ে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। ওটা দেখে হিয়ার হাতে থাকা হেলমেটটা শেহরানের বেডের পাশে রেখে ধীরে ধীরে চলে গেল ওয়াশরুমের দিকে। শেহরান হয়তো বুঝলো বোনের মনের ভাব, তাই দুদিকে মাথা নেড়ে হালকা হাসলো। হিয়ার চোখের আড়াল হতেই অন্তু আস্তে করে বলল, মনের কথা মনেই আর কতদিন পুষে রাখবি? শেহরান হালকা হেসে চোখ বন্ধ করল। তারপর শান্ত গলায় বলল, মনে মানুষকে মনেই রাখতে হয়, অসময়ে প্রকাশ করলেই হারিয়ে যায়, বুঝলি? অন্তু ঠোঁট বাঁকিয়ে বলল, কিসের অসময়? তোর তো এখন বিয়ের বয়স হয়েছে, আশা করি ওরও হয়েছে। তুই বলে দেখ, আশা করছি ফিরিয়ে দেবে না তোর প্রস্তাব ওর পরিবারও। শেহরান চোখ খুলে তাকালো অন্তুর দিকে, তারপর বলল, হ্যাঁ, হয়তো দেবে না, আবার হয়তো দেবে। তবে আমি নিজেই এখন ওর হাত চাইব না, আগে নিজেকে অযোগ্য করি, তারপর রাজা আর রাজকুমারের সামনে গিয়ে তাদের রাজকুমারীকে চাইব। অন্তু খোঁচা মেরে হেসে বলল, কেন রে, এখন কি তোর ইয়ে নেই যে এমন করে বলছিস? কি এমন সমস্যা তোর?
শেহরান বিরক্ত সুরে বলল, তুই আমার বন্ধু হয়ে না ভেবে ওর ভাইয়ের মতো ভাবছিস না কেন? দর তো বলছে, এখন আমি তো বেকার, তুই কি দিবি তোর বোনকে আমার মতো আমার হাতে? অন্ত ফট করে বলল। হ্যাঁ দিব। শেহরান হেসে উঠল। আমি কিন্তু দিতাম না, আমার বোনরা আমার কাছে অনেক কিছু, বেকার না অযোগ্য কারো হাতে তাদের তুলব না। তেমনি ওর বাবা ভাইয়ের কাছে ওর হাত চাওয়া আগে আমি নিজেকে ওর যোগ্য করে তুলব। অন্ত ঠেস মেরে বলল, ততদিনে যদি পাখি ফ্রুত করে উড়ে যায় বা অন্য কেউ যদি এসে নিয়ে যায়, না হয় তাড়া না করে দেয়। শেহরান বাঁকা হেসে তাকালো। তোর কি আমাকে ভালো মানুষ মনে হয়? অন্ত মুখ কুচকাল, বলল না গেছো। তা দেখে শেহরান হেসে বলল, প্রথমে ভালোভাবে বলবো, মানলে ভালো, না মানলে আরো ভালোভাবে বোঝাবো। সোজা কথায় কাজ যদি না হয় তবে আমি শেহারার আপনার নিজের জিনিস নিজে কিভাবে করে নিতে হয় জানি। ওর কথায় অন্ত হেসে উঠল, তারপর দাঁত কেলিয়ে বলল, দেখিস রাজি না হলে আবার শ্বশুরের গলায় ছুরি ধরিস না। শেহরান হেসে উঠল। ঠিক তখনই হিয়া এসে হাজির হলো, হাতে একটা ছোট্ট বালতি। অন্তু আর শেহরানকে হাসতে দেখে হিয়া অবাক হয়ে বলল, কি ব্যাপার ভাইজানগণ, কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে? অন্তু হেসে বলল, ও কিছু না বোন, তুমি বুঝবে না, বাচ্চা মানুষ। হিয়া মৃদু হাসলো, তারপর যত্ন করে শেহরানের পা পরিষ্কার করতে লাগলো। হঠাৎ অন্তু বলে উঠল। ও তেরি। হিয়া বিস্মিত হয়ে তাকালো। কি? অন্তু রহস্যময় হাসে মনে মনে, কিন্তু মুখে বলল, বইনা তুমি কাজ শেষে সরাসরি 3তলায় 117 নম্বর কেবিনে আসবা। বলে দৌড়ে বেরিয়ে গেল সে। হিয়া মাথা নাড়ে। কাজ শেষ করে শেহরানকে বকাবকি করে বেরিয়ে এলো। হাতে হেলমেট নিয়ে সিঁড়ি বেয়ে উঠছে 3তলার 115 নম্বর কেবিনের সামনে এসে থামলো। ইচ্ছে ছিল না থামার, কিন্তু হঠাৎ ডান হাতে কেউ টেনে ধরেছে। অপ্রত্যাশিত টানে হিয়া হকচকিয়ে পেছনে তাকালো। দেখলো একটা ছোট মেয়ে, বয়স হয়তো হবে 10, পরনে নীল জামা, দুটো ঝুঁটি বাঁধা চুলে, মুখ ভরা মায়া আর মিষ্টি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে হিয়ার দিকে। বাচ্চাটাকে দেখে হিয়া হেসে হাঁটু মুড়ে বসলো, তার গাল টেনে আদর করে বলল। কি হয়েছে মিষ্টি মেয়ে? মেয়েটা মন ভোলানো হাসি হেসে বলল। হিয়া হেসে তার গালে চুমু খেলো, বলল, তুমিও খুব সুন্দর, একদম পরীর মতো। মেয়েটা খিলখিলিয়ে হেসে বলল। হিয়া ভ্রু কুঁচকে বলল, কি জিনিস? মেয়েটা হাত এগিয়ে ধরলো, তাতে একটা ছোট্ট স্টিকারের কাগজ। হিয়া হেসে বলল। কিন্তু এটা আমি কোথায় লাগাবো বলো? মেয়েটা আঙুল তুলে হিয়ার হেলমেটের দিকে ইশারা করলো। হিয়া হাসতে হাসতে হেলমেটটা এগিয়ে দিল। মেয়েটা গোলাপি জামা পরা রাজকুমারীর মতো একটা স্টিকার লাগিয়ে দিল। হিয়া বলল। কি? মেয়েটা উজ্জ্বল চোখে বলল। বলে 2 হাত মেলল আনন্দে। হিয়া হেসে আবার তার গালে একটা চুমু খেলো। মেয়েটিও হিয়ার গলা ধরে ঝাঁপিয়ে পড়ে পরপর কয়েকটা চুমু খেলো। হিয়া কিছুক্ষণ বাচ্চাটাকে আদর করে ঠিক তখনই মেয়েটির মা এসে তাকে নিয়ে গেল। শোনা গেল তারা 115 নম্বর কেবিনে। হিয়া হাঁটতে হাঁটতে তাদের সামনে এগোলো, হাতে ধরা হেলমেটের দিকে তাকিয়ে হেসে উঠল। হেলমেটটার গায়ে রাজকুমারীর স্টিকার ঝলমল করছে। হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা খেলো সে। পড়ে যেতে গিয়ে চোখ বন্ধ করলো, কিন্তু আশ্চর্য, আঘাত লাগলো না। চোখ খুলে দেখলো সে আধো ঝুলে আছে, পড়ে যায়নি। তার হাত কেউ শক্ত করে ধরে রেখেছে। কে বাঁচালো দেখতে কৌতূহলে উপরের দিকে তাকাতেই চোখ পড়ল একজোড়া চোখে, যে চোখ দুটি তার চোখে আবদ্ধ। লোকটার চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। নরম আলোয় শুধু ঝলমল করছে তার সেই দুটো দৃষ্টি, গভীর, নিস্তব্ধ, অথচ অজানা টান আছে যেন তাতে। পরনে আকাশি রঙের লম্বা জামা, অনেকটা জুব্বার মতো, মুখে মাস্ক, গলায় ঝুলছে একখানা স্ট্যাথোস্কোপ। সেই দৃশ্য দেখে হিয়া বুঝলো লোকটা নিশ্চয়ই ডক্টর। হঠাৎই হিয়ার মনে পড়ল সে এখন কোথায় আছে। মুহূর্তেই সজাগ হয়ে লোকটার হাত ছেড়ে উঠে দাঁড়ালো। হেলমেটটা পড়ে গিয়েছিল মেঝেতে। হিয়া পেছন ফিরে সেটা তুলতে গেল, আর সেই সময় ঘন কালো চুলের একগোছা ঝুঁকে পড়ল তার কাঁধ বেয়ে মেঝের ওপর। সামনের লোকটা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। দৃশ্যটা যেন চোখে নয় মনে গেঁথে গেল। এমন সৌন্দর্য হয়তো সে জীবনে খুব কমই দেখেছে। হিয়া নিচু হয়ে হেলমেটটা তুলে নিল,
এদিক ওদিক ঘুরিয়ে দেখছে কোনো ক্ষতি হলো কিনা। ঠিক তখনই করিডোর জুড়ে ভেসে এলো এক গম্ভীর তবু কোমল কণ্ঠ। আপনি আর আপনার হেলমেট দুটোই ঠিক আছেন তো? হিয়া চমকে তাকালো। প্রশ্নটা যে তারই উদ্দেশ্যে সেটা বুঝে ধীরে জবাব দিল। জি। লোকটা একটু এগিয়ে এলো। আলোয় তার চোখ স্পষ্ট হলো। চোখে হিয়ার চোখ পড়তেই সে ভ্রু কুঁচকে তাকালো। আর হিয়ার মনে হলো লোকটা হয়তো হাসছে, যদিও আলো ছায়ায় সেটা পুরো বোঝা গেল না। হঠাৎ লোকটা ঝুঁকে পড়ল। হিয়া চমকে দুপা পিছিয়ে গেল। দেখলো লোকটা নিচু হয়ে একটা ফাইল তুলছে। হিয়া হাঁপ ছেড়ে বাঁচলো। লোকটা হেসে বলল, আপনাকে বাঁচাতে গিয়ে বেচারার ফাইলটার মাথা ফেটে গেছে। হিয়া গোল গোল চোখে তাকালো। মনে মনে ভাবলো, ফাইলের আবার মাথা ফাটে নাকি? লোকটা পাগল নাকি? লোকটা হাত বাড়িয়ে দিল। আশিস খান। হিয়া চোখ তুলে তাকিয়ে তার চোখে চোখ রাখলো। তারপর বলল, আমি হিয়া। আশিস হেসে বলল। আপনি হয়তো আমার চেয়েও ছোট। হিয়া সরাসরি উত্তর দিল, ডক্টর তো এমনি এমনি হননি। ওই জায়গায় পৌঁছাতে অনেক পড়াশোনা, অনেক পরিশ্রম করতে হয়েছে। তাই আপনার বয়স কম হয়নি। আমার চেয়ে বড় হবেন সেটাই স্বাভাবিক। আশিস কিছুটা থমকে গেল। তারপর হেসে বলল, আপনি খুব সুন্দরভাবে কথা বলতে পারেন। হিয়া মৃদু হেসে সামনে হাঁটতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে আবার শোনা গেল এক কণ্ঠ। হিয়া ঘুরে তাকালো, বলল, হসপিটালে নিশ্চয়ই কেউ ভাত খেতে আসে না। আশিস হেসে বলল। তাও ঠিক, তবে হিয়া কঠিন গলায় বলল, আপনার কাজ চিকিৎসা করা। কে কখন আসলো, কে কখন গেল তা নয় নিশ্চয়ই। আশিস ঠোঁট কামড়ে হেসে বলল, তবে সুন্দরকে সুন্দর বলা তো দোষের কিছু না। হিয়ার কিছু বলল না, আবার হাঁটতে শুরু করলো। কিন্তু আবারও পেছন থেকে আসা কণ্ঠে থেমে যেতে হলো। যদি বলি প্রথম দেখাতে আপনাকে ভালো লেগে গেছে, বিশ্বাস করবেন? হিয়া রাগ ভরা দৃষ্টি ছুড়ে দিল তার দিকে। আশিস বুকের কাছে হাত রেখে নাটকীয় গলায় বলল, आई हाय मुझे मारने के लिए आपकी ये नज़र, ये काफ़ी है दिलरुबा। হিয়া বড় বড় পা ফেলে তার সামনে গিয়ে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল। নিজের জবান সামলান ডক্টর সাহেব। আশিস হেসে বলল, আচ্ছা, ভালো লেগেছে আপনাকে। আপনি ঠিকানা দিন, বিয়ের প্রস্তাব নিয়ে যাব। হিয়া আঙুল তুলে বলল। বেশি বাড়াবাড়ি করছেন এবার আপনি। আশিস নির্লিপ্ত স্বরে জবাব দিল, 27 বছর বয়সে এই প্রথম কাউকে চোখে লাগলো, মনেও ধরলো, তাই সোজা সাপটা বলেই দিলাম। হিয়া হঠাৎ হাসলো, একরকম বাঁকা হাসি। নিজের চোখ আর জবান দুটোরই লাগাম টানুন জনাব। চোখকে নিয়ন্ত্রণে রাখুন, জবানকে সামলান। আমার হাত যদি নিয়ন্ত্রণ হারায় তবে আপনার জন্য তা মোটেও সুখকর হবে না মিস্টার আশিস খান। হিয়ার কথা শেষ হতেই আশিস একটা চোখ টিপে বলল, হুমকিটা ভালোই লাগলো। জানেন, আমার আম্মি বলেন পুরুষ মানুষকে আগলে রাখতে পারে শুধু তারাই, যাদের কথায় জোর থাকে। আম্মিকে বলতে হবে আমি হয়তো তার বৌমাকে পেয়ে গেছি। হিয়া আর কোনো কথা না বলে পেছন ফিরল। বড় বড় পা ফেলে ঢুকে গেল 117 নম্বর কেবিনে। আশিস হাসলো। এগিয়ে গিয়ে হিয়া দাঁড়ালো করিডোরের বারান্দায়। আকাশের দিকে তাকিয়ে চাঁদকে দেখে হেসে চোখ বন্ধ করে। চোখ বন্ধ করতেই ভেসে উঠল সেই দৃশ্য। হিয়ার আঙুল তুলে সতর্ক করার মুহূর্তটা। ঠোঁটে এক চিলতে হাসি টেনে আশিস গায়, এই রাতে মৌসুম নদী কা কিনারা, ইয়া চঞ্চল হাওয়া, কাহাত তো দুলনি কি মিলকার কবি হাম নাহাগি জুদা। এই রাতে মৌসুম নদী কা কিনারা, ইয়া চঞ্চল হাওয়া। গাওয়া শেষে বলে, মনের রানীর দেখা যখন একবার পেয়েছি,
আপনার পিছু আমি আর ছাড়ছি না ম্যাডাম। হিয়া 117 নম্বর কেবিনে ঢুকে থমকে যায়। কেবিনের বেরিয়ে প্রেমকে শুয়ে থাকতে দেখে। প্রেম ঘুমিয়ে আছে, পরনে শেহরানের মতোই পোশাক, মাথায় ব্যান্ডেজ, হাতে ক্যানোলা লাগানো, সেলাই চলছে, বা পায়ে ব্যান্ডেজ, ডান গালে জখমের চিহ্ন। হিয়া দীর্ঘশ্বাস ছাড়ল। খারাপ লাগছে তার, হাজার হোক ভাই তো, তার উপর ছোটবেলার খেলার সাথী। হিয়াকে দেখে অন্তু এগিয়ে এসে বলল। কি ব্যাপার বইনা, এত দেরি হলো যে? হিয়া ধীর কণ্ঠে জবাব দেয়। আর বলো না ভাইয়া, 115 নম্বর কেবিনের একটা বাচ্চার সাথে দেখা হলো, তাই একটু দেরি হলো। হিয়া ইচ্ছে করে ডক্টর আশিসের কথা এড়িয়ে গেল। ভাবলো বলে দিলে এখনই একটা ঝামেলা লেগে যাবে, তাই আর বলো না। শুধু শুধু ঝামেলার দরকার নেই, নূর আর মিহিরও এখানেই আছে। হিয়া হঠাৎই বলল। তোমাদের এই অবস্থা কি করে হলো বলো তো? মিহির দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আর বলো না, আমরা তোমাদের বাড়ি থেকে রওনা দেওয়ার পর যেই না মেইন রাস্তায় উঠেছি, তখনই হামলা হয় আমাদের উপর। হিয়া আর কিছু বলল না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে যাচ্ছে। অন্তু সবাইকে এমন চুপ মরা দেখে প্রেমকে এক নজর দেখে হেসে বলল। চলো আমরা আবার বের হই। সবাই সায় দিই। অতঃপর সবাই বের হয়ে এসে নিচে নামে। হিয়া আর নূর তাদের বাহনরূপী বাইকের কাছে চলে যায়। মিহির অন্তুকে বলে। ব্যবস্থা হয়েছে। অন্তু মিহিরের পেটে গুঁতো মেরে বলে। শালা, তোর দেখি তর সইছে না আমার বোনের সাথে রেস করার জন্য। মিহির ওর দিকে ফিরে একটা বাঁকা হাসি দিয়ে বলে। এখনো তো কারোর প্রেমে পিছলা খাওনি শালা, তাই বুঝিস না এই জিনিসের কি মজা। যখন প্রেমে পড়বি তখন নানা অজুহাত খুঁজবি সে মানুষটার কাছাকাছি থাকার। ভুল করেও যদি সুযোগ এসে যায়, দুনিয়া উল্টে গেলেও তুই বাইচা এই চান্স মিস করবি না। অন্তু মাথা ঝাঁকিয়ে বলে। হুম, বুঝছি। সবাই তো তোদেরই বেটা। শালা, তোরা মনে মনে মন কলা খাচ্ছিস সব কটা। কারোর সৎ সাহস নিয়ে যে মুখ ফুটে ভালোবাসার কথা বলবে, শেরান, প্রেম আর তুই, তিনটাই ছাগল। যত হুম্বি তম্বি সব আমাদের সামনে। জায়গা মতো তোদের মুখে বোম পড়ে শালা। আমি প্রেমে পড়লে দেখিস ফটাফট গিয়ে বলবো, হেই বেডি, আই ভালোবাসা ইউ। ইউ কি আমার বাচ্চা মাদার হবে? আই দিব ভেরি ভেরি ভালোবাসা। ইউ অল্প স্বল্প দিল, নো সমস্যা। অন্তুর কথা শুনে মিহির প্রত্যুত্তরে হাসে বলে। হ্যাঁ, তখন না আবার ওই বেডি এসে তোর জায়গা মতো দিয়ে বলে, সরি ভাইয়া, আমার বাতার আছে। এমন সময় হিয়া আর নূর এসে ব্রেক করে তাদের সামনে। তা দেখে অন্তু বলে। চলো তবে শুরু করা যাক। হিয়া নূর মাথা নাড়ে। অন্তু হিয়াকে বলে। 2 মিনিট দাঁড়াও, আমরা 5 মিনিটে ফিরছি। নূর আর হিয়া হেসে মাথা নাড়ে। ওরা চলে যেতেই নূর হিয়াকে বলে। প্রেম ভাই কিন্তু বেশি আহত হয়েছে। হিয়া মাথা ঝাঁকিয়ে বলে। হ্যাঁ তাই তো দেখছি। ওদের মূল উদ্দেশ্য যে প্রেম ভাইকে মারা ছিল তা তো একদম পরিষ্কার, তবে সুবিধা করতে পারেনি। নূর বাঁকা হাসি দিয়ে বলে। কোনোদিন পারবেও না। প্রেম ভাইয়ের কাছে আছে তার 4 রত্ন, যারা নিজেদের জীবনের বিনিময় হলেও তাকে বাঁচাবে। হিয়া মাথা নাড়ে, তবে বলল। তবে যাই বলিস, প্রেম ভাইয়ার উচিত হয়নি একদম একা একা ফাঁকা হয়ে বের হওয়া। আল্লাহ না করুক সবার যদি কিছু হয়ে যেত। নূর একটু দুষ্টুমি করে বলল। তাই নাকি সই? হিয়া আর কিছু বলে না। তার মধ্যেই হাজির হয় মিহির আর অন্তু। দুজনেরই হুবহু হিয়া নূরের মতোই পোশাক পরেছে। তাদের পোশাক ও বাইক দুটোই কালো। নূর কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে। এত দ্রুত সব ব্যবস্থা হয়ে গেল? মিহির হাসি দিয়ে বলে। এটা আমাদের এলাকা ম্যাডাম, সব কিছুই হাতের নাগালে রাখি আমরা। নূরও একটু বাঁকাভাবে উত্তর দেয়। হ্যাঁ, তা তো দেখতেই পারছি। নিজেদের এলাকায় ঢুকে শত্রুর হাতে কেলানিও হাতের নাগালে। নূরের কথায় মিহির কেসে ওঠে। হয়তো ভাবেনি নূর এভাবে উত্তর করবে। ওদিকে হিয়া আর অন্তু হেসে ওঠে। তা দেখে মিহির বলে। আচ্ছা, চলো যাওয়া যাক। সবাই রাজি হয়। অতঃপর
একসাথে চলতে শুরু করে 4টা বাইক। এক প্রকার হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে। ফুল স্পিডে 4টা বাইক ছুটছে। যদিও অন্তু আর মিহির প্রথমে ভেবেছিল হিয়ানুর মোটামুটি চালাতে পারে, তবে তাদের সেই ভুল ধারণা ভেঙে যায় হিয়ানুর তাদের টেক্কা দেয়া দেখে। পরে তারা শুরু করে সত্যি সত্যি রেস। একসাথে চলতে শুরু করে সবাই সমান তালে। হঠাৎ হঠাৎ একজন আগে চলে যাচ্ছে। রাত বেশি হওয়ায় রাস্তা খালি থাকায় তাদের সুবিধাই হয়েছে। সাই সাই করে পেছনে ফেলে যাচ্ছে গাছপালা এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলো। 4 জন কিছু দূর যেতেই হঠাৎ হিয়া আর অন্তু স্পিড বাড়িয়ে দেয়। মুহূর্তেই দুজন চোখের আড়াল হয়ে যায়। তা দেখে নূর আর মিহির দুজনেই আনমনে হাসে, তবে কেউ কারো হাসি দেখাতে পারল না। হেলমেটের ভিতরেই আটকা পড়ল তা। মূলত হিয়া অন্তু এই সুযোগ করে দিল তাদের, যেন নিজেরা কিছু মুহূর্ত কাটাতে পারে। নূরের আনমনে মিহিরকে দেখে হাসে, আর চোখে মিহিরকে দেখা কিছুই হিয়ার চোখ এড়ায়নি। এতদিনের বন্ধুত্ব তাদের। সইয়ের মনের খবর যদি না বুঝতে পারে তাহলে কি হয়? অবশ্য হিয়া মিহিরের চোখেও কিছু একটা দেখেছে নূরের জন্য, যা আরও পরিষ্কার হয়েছে অন্তুর ব্যবহারে। অন্তু কেন জানি একটু বেশি জোর দিচ্ছিল তাদের একা ছাড়তে, তাই হিয়াও তার কথায় সাড়া দিয়ে ওদের একা ছেড়ে দিল। অন্তু আর হিয়া এখন রেস চালাচ্ছে। ওদিকে মিহির তার স্পিড কমিয়ে দিয়েছে, তা দেখে নূরও কমিয়ে দিয়েছে। কেউ কারো সঙ্গে কথা বলছে না, তবুও যেন কত কিছু বলে যাচ্ছে একে অপরকে। না দুজন দুজনের দিকে তাকাচ্ছে, না কথা বলছে। কথাবিহীন রাস্তা পার করছে দুজন। আচ্ছা, যদি আমরা আজীবন এভাবে একসাথে চলতে পারতাম কেমন হতো? মিহির মনে মনে বলে। ভালো তো, শুধু ভালো নয়, খুব খুব ভালো। নূর মনে মনে ভাবছে কত বছর পর হঠাৎ করে দেখা হলো। আবার জানে কত বছরের জন্য হারিয়ে যায় কে জানে। আবার কতদিন পর সাক্ষাৎ হবে। ওদিকে 117 নম্বর কেবিনে ফোনের রিংটোনের শব্দে তাড়াক করে চোখ খুলে প্রেম বালিশের নিচ থেকে ফোনটি বের করে বলল। ওরা কত দূরে? ওপাশ থেকে কি বললো শোনা গেল না। ঠিক কি বলা হলো হয়তো আশানুরূপ উত্তর মিলেছে, তাই তো প্রেমের ঠোঁটের কোণে উকি দিয়ে বাঁকা হাসি। ফোন আগের জায়গায় রেখে প্রেম হাতের ক্যানোলা খুলে শরীর টানা দিল। ঘাটটা এদিক ওদিক ঘুরিয়ে মুখে বাঁকা হাসির রেখা বোঝালো। আরে হ্যাঁ শত্রুঘ্ন, কি খেলাটাই না খেললি বাবা, কিন্তু আফসোস ব্যাপক কোনো ক্ষতি করতে পারলি না। আরে ভাই, এমনি এমনি রাজনীতির মাঠে নেমেছি নাকি? শালা ছাগলের দল, রাজনীতি আমার রক্তে। তোরা যে বয়সে রাজনীতির ময়দানে পা দিয়েছিস, সেই বয়সে রাজনীতিকে আমি আমার রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে নিয়েছি। তোর যে চাল এখন চালিস, এসব ছল চাতুরি দেখে দেখে বড় হয়েছি আমি। এই মাথা নিয়ে আমার সঙ্গে খেলতে আসলে তো সমস্যা। আমি আবার মগজওয়ালা না হলে খেলতে মজা পাই না। যাকগে, ভেবেছিলাম তোকে একটা সুযোগ দেব, কিন্তু 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 না, তুই দেখছি শালা নিজের পাছায় বাস নিতে লুঙ্গি খুলে রেখেছিস। সমস্যা নেই, আমি ভাই দয়ালু মানুষ, নেতা বলে কথা। সাধারণ জনতার সেবা করাই আমার কাজ। তো তৈরি হয়ে নে বাস নেওয়ার জন্য, আমিও দেওয়ার জন্য তৈরি। কথাগুলো বলে হঠাৎ উচ্চ শব্দে হাসল প্রেম। ফোনটা আবার বাজে। প্রেম দেয়ালে রাখা ঘড়িটিতে একবার নজর বুলিয়ে ফোন হাতে তুলে দেখে তার বাবার ফোন। প্রেম এক দীর্ঘশ্বাস ছেড়ে রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলে। আসসালামু আলাইকুম আব্বাজান। ওপাশ থেকে অজমের চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি? বাড়ি ফিরছো না কেন? আব্বাজান, আমি আছি শহরে, আগামী 3 দিন ফিরছি না। কাল টাউন হল মোড়ে একটা সমাবেশ আছে, ওখানেই যাব। আর আমার কিছু কাজ আছে, এখন প্রশ্ন করবেন না। আমি সময় মতো আপনাকে জানাবো, আশা করি বুঝবেন আমাকে। অজমের চৌধুরী কিছুক্ষণ নীরবতা পালন করে বলে। নিজেদের খেয়াল রেখো। আর হ্যাঁ, যে বা যারা হামলা করেছে তাদের ব্যবস্থা আমি করেছি। শেহরানকে বলবে আমার সঙ্গে যোগাযোগ করতে, ওর সঙ্গে আমার কথা আছে। প্রেম ফুস করে একটা শ্বাস ছেড়ে অজমের চৌধুরীর কাছে কিছু লুকোনো যায় না। কিভাবে যেন সব জানতে পারে। তাদের উপর হামলার ব্যাপারটি খুব কম মানুষ জানে। প্রেম বা বাকিরা জানেনি। জানালে প্রেস মিডিয়া ওগুলোকে ছড়িয়ে দেবে। প্রেম সদ্য এমপি হয়েছে, এখনই যদি এমন হয় তাহলে সামনে কি হবে? সবাই বলবে এমপি তো নিজেকেই রক্ষা করতে পারে না, সে জনগণের সেবা করবে কি করে? সাথে তো বিপরীত পক্ষ আছেই, তারা এমনই সবসময় উৎ পেতে থাকে। কখন কিভাবে প্রেমদের ক্ষতি করতে পারে, যদিও হাজার চেষ্টা করেও পারে না।
তার একটা বিশাল কারণ হচ্ছে শেহরান শত্রুপক্ষের চালে খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে, আর তার সমাধানও হুট করে করে ফেলে। এক কথায় শেহরান হচ্ছে প্রেমের জন্য মুশকিল আসান। নিজের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে সব সমস্যার সমাধান করে ফেলে মুহূর্তেই। শত্রুপক্ষের ছলাকলাও তার চোখেই পড়ে যায় বেশি। তাই তো অজমের চৌধুরী শেহরানকে একটু বেশি পছন্দ করেন। এক কথায় বলতে গেলে তিনি শেহরান, রায়হান, প্রেম, মিহির, অন্তু, আবির সবাইকে একই রকম ভালোবাসেন। তবে শেহরানের প্রতি তার আলাদা একটি টান আছে, হয়তো তার প্রাণ বাঁচিয়ে দিয়েছে বহুবার। তাই প্রেম যবে থেকে রাজনীতির মাঠে নেমেছে তবে থেকে বন্ধুরূপে ভাই হিসেবে বন্ধুদের পেয়েছে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলে এসেছে সেই ছোট থেকে। আজকের হামলাতেও তারা বেঁচে আছে শুধু শেহরানের উপস্থিতি বুদ্ধির জোরে। প্রেমের ঠোঁটে হাসি ফুটে এক গর্বিত হাসি।